ঠাকুর, আপনার যদি কোনো উপকারে লাগতে পারি তবে ধন্য হব। বাবা, আমার আর কি উপকার করবে তুমি? তবে সুধা নামে আমার একটি মেয়ে আছে, তার বিয়ের বয়স হয়ে এলো। তাকে একটি সৎ পাত্রে দান করতে পারলেই সংসারের দায় থেকে মুক্তি পাই। আমার মেয়েকে তুমি বিয়ে করবে বাবা? আপনার যদি মত থাকে তবে আমি তৈরি। নমস্কার, আমার নাম সায়ন। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আপনারা আমার কণ্ঠ শুনেছেন মণ্ডলে আড্ডাখানার প্রতিটা গল্পেই প্রায়। তো যেটা ব্যাপার, আজ হলো 25শে বৈশাখ। আজকের দিনটা বাঙালির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে বাংলার বুকে জন্মেছিলেন একজন বিরাট ব্যক্তিত্ব, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদের দিয়েছেন অসংখ্য সব অমর সৃষ্টি। আজ তার জন্মদিন। এই উপলক্ষে মণ্ডলে আড্ডাখানা আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ছোট গল্প, শুভ দৃষ্টি। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে শুভ দৃষ্টি। কান্তিচন্দ্রের বয়স অল্প, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের চেষ্টা ছেড়ে দিয়ে তিনি পশু পাখি শিকারে মন দিয়েছেন। তার শরীর লম্বা, শক্ত, চিপচিপে, দৃষ্টি তীক্ষ্ণ এবং লক্ষ্য অব্যর্থ। সাজ পোশাকে তাকে পশ্চিম দেশীয়দের মতো দেখায়। তার সঙ্গে কুস্তিগির হীরা সিং, ছক্কনলাল এবং গান বাজনার জন্য খা সাহেব ও মিয়া সাহেবেরা সবসময় থাকতেন। এছাড়াও অলস অনুচর সেবকেরও অভাব নেই। 2-4 জন শিকারী বন্ধুকে নিয়ে অগ্রায়ণের মাঝামাঝি সময়ে কান্তিচন্দ্র নৈদিঘির বিলের ধারে শিকারে গিয়েছেন। নদীতে দুটো বড় বোটে তাদের থাকার ব্যবস্থা, আর 3-4টে নৌকোয় চাকর বাকরদের দল গ্রামের ঘাট দখল করে বসে আছে। গ্রামবধূদের জল তোলা বা স্নান করা প্রায় বন্ধ হওয়ার জোগাড়। সারা দিন বন্দুকের আওয়াজে জল স্থল কেঁপে ওঠে, আর সন্ধ্যায় ওস্তাদি গানের চোটে গ্রামের মানুষের ঘুম ছুটে যায়। একদিন সকালে কান্তিচন্দ্র বোটে বসে নিজের হাতে বন্দুকের নল পরিষ্কার করছেন। এমন সময় খুব কাছ থেকে হাঁসের ডাক শুনতে পেলেন তিনি। তাকিয়ে দেখলেন একটি মেয়ে দুটো কচি হাঁস বুকে জড়িয়ে ধরে ঘাটে নিয়ে এসেছে। নদীটি ছোট, স্রোত প্রায় নেই বললেই চলে, এবং নানা রকম শ্যাওলায় ভরা। মেয়েটি হাঁস দুটোকে জলে ছেড়ে দিয়ে খুব সাবধানে এবং স্নেহের সঙ্গে আগলে রাখার চেষ্টা করছে, যাতে তারা আয়ত্তের বাইরে চলে না যায়। বোঝা গেল অন্যদিন সে হাঁসগুলোকে জলে ছেড়ে দিয়ে চলে যেত, কিন্তু ইদানিং শিকারীদের ভয়ে নিশ্চিন্তে রেখে যেতে পারছে না। মেয়েটির সৌন্দর্য একদম টাটকা, যেন বিশ্বকর্মা তাকে এইমাত্র তৈরি করে পাঠিয়েছেন। তার বয়স বোঝা কঠিন। শরীরটি বিকশিত হলেও মুখটি এতই শিশুসুলভ যে সংসারের জটিলতা যেন তাকে ছুঁতেও পারেনি। সে যে যৌবনে পা দিয়েছে সেই খবরটুকুও বোধহয় তার কাছে এখনো পৌঁছায়নি। কান্তিচন্দ্র কিছুক্ষণের জন্য বন্দুক পরিষ্কার করা থামিয়ে দিলেন। তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন। এমন জায়গায় এমন সুন্দর মুখ দেখবেন বলে তিনি ভাবেননি। আসলে রাজপ্রাসাদের চেয়ে এই প্রকৃতির কোলেই মুখটি বেশি মানিয়েছিল। সোনার ফুলদানির চেয়ে গাছেই ফুলকে বেশি মানায়। সেদিন শরতের শিশির আর ভোরের রোদে নদীর তীরে কাশবন ঝলমল করছিল।
সেই পটভূমিতে মেয়েটির সরল ও সতেজ মুখখানি কান্তিচন্দ্রের মুগ্ধ চোখে দেবী দুর্গার আগমনের এক আনন্দময় ছবি এঁকে দিল। মন্দাকিনী নদীর তীরে তরুণী পার্বতীও হয়তো কখনো কখনো এভাবে হাসির ছানা বুকে নিয়ে আসতেন। কালিদাস তার কাব্যে সে কথা লিখতে ভুলে গেছেন। এমন সময় মেয়েটি হঠাৎ ভয় পেয়ে কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটোকে বুকে তুলে নিল এবং এক অদ্ভুত আর্তনাদ করে ঘাট ছেড়ে চলে গেল। কান্তিচন্দ্র কারণ খুঁজতে বাইরে এসে দেখলেন তার এক রসিক সঙ্গী মজা করে মেয়েটিকে ভয় দেখানোর জন্য হাঁসগুলোর দিকে ফাঁকা বন্দুক তাক করেছে। কান্তিচন্দ্র পেছন থেকে বন্দুকটি কেড়ে নিয়ে হঠাৎ তার গালে সজোরে এক থাপ্পড় মারলেন। মজা হচ্ছে এখানে? ইয়ার কি হচ্ছে নাকি? লোককে ভয় দেখিয়ে খুব আনন্দ পাচ্ছ? নিজেকে বীর ভাবছে সব এক একটা। হঠাৎ এই রসভঙ্গে লোকটা সেখানেই ধপ করে বসে পড়ল। কান্তিচন্দ্র আবার ঘরে ফিরে গিয়ে বন্দুক পরিষ্কার করতে লাগলেন। সেদিন বেলা প্রায় 9টার সময় শিকারী দল গ্রামের ছায়াঘেরা পথ দিয়ে শস্য ক্ষেতের দিকে যাচ্ছিল। তাদের মধ্যে একজন হঠাৎ বন্দুক ছুড়ল। কিছুটা দূরে বাঁশঝাড়ের ওপর থেকে একটা পাখি আঘাত পেয়ে ঘুরতে ঘুরতে ভেতরের দিকে পড়ে গেল। কৌতূহলী কান্তিচন্দ্র পাখিটির খোঁজে ঝোপঝাড় ঠেলে ভেতরে গিয়ে দেখলেন এক সচ্ছল গৃহস্থ বাড়ি। উঠোনে সার সার ধানের গোলা। পরিষ্কার পরিচ্ছন্ন বড় গোয়াল ঘরের কুল গাছতলায় বসে সেই সকালের মেয়েটি একটি আহত ঘুঘুকে বুকের কাছে ধরে ফুঁপিয়ে কাঁদছে। সে তার আঁচল গামলার জলে ভিজিয়ে পাখির ঠোঁটে জল নিংড়ে দিচ্ছে। পোষা বিড়ালটা তার কোলের ওপর দুপা তুলে উৎসুক চোখে ঘুঘুটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি মাঝে মাঝেই বিড়ালটার নাকের ডগায় আঙুল দিয়ে টোকা মেরে তার লোভ সামলানোর চেষ্টা করছে। গ্রামের নিস্তব্ধ দুপুরে এক শান্ত গৃহস্থ আঙিনায় এই করুণ দৃশ্যটি মুহূর্তের মধ্যে কান্তিচন্দ্রের হৃদয়ে গেঁথে গেল। পাতলা পাতার গাছটির মধ্য দিয়ে আসা রোদ ছায়া বালিকাটির কোলের ওপর পড়ছে। কাছেই পেট ভরে খাওয়া শেষ করে একটি হৃষ্টপুষ্ট গরু আলসেমিতে মাটিতে বসে শিং ও ল্যাজ নেড়ে পিঠের মাছি দাঁড়াচ্ছে। মাঝে মাঝেই বাঁশঝাড়ের মধ্য দিয়ে উত্তরে হাওয়ার খসখস শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। সেদিন সকালে নদী তীরের বনে যাকে বনদেবীর মতো মনে হয়েছিল, আজ দুপুরে নিস্তব্ধ গোয়াল ঘরের ছায়ায় তাকে মমতা ভরা গৃহলক্ষ্মীর মতো দেখালো। কান্তিচন্দ্র হাতে বন্দুক নিয়ে হঠাৎ এই ব্যথিত মেয়েটির সামনে এসে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন। তার মনে হলো যেন চুরির মালসহ চোর ধরা পড়েছেন। পাখিটা যে তার গুলিতে চোট পায়নি, কোনোভাবে এই কৈফিয়তটুকু দিতে ইচ্ছে হলো তার। কিভাবে কথাটা শুরু করবেন যখন ভাবছেন, ঠিক তখনই কুঁড়েঘর থেকে কেউ ডাকলো, সুধা। মেয়েটি চমকে উঠল। আবার ডাক এলো, ও সুধা, এদিকে আয় মা। তখন সে তাড়াতাড়ি পাখিটি নিয়ে ঘরের দিকে চলে গেল। কান্তিচন্দ্র ভাবলেন, নামটা বেশ মানানসই, সুধা। কান্তি তখন সঙ্গীদের হাতে বন্দুক দিয়ে সদর রাস্তা দিয়ে সেই কুটিরের দরজায় এসে হাজির হলেন। দেখলেন একজন মাঝ বয়সী, কামানো মুখ, শান্ত চেহারা ব্রাহ্মণ বারান্দায় বসে হরি ভক্তি বিলাস করছেন। ভক্তি মাখানো তার মুখের গভীর ও স্নিগ্ধ শান্ত ভাবের সঙ্গে কান্তিচন্দ্র সেই মেয়েটির দয়াময় মুখের মিল খুঁজে পেলেন। কান্তি তাকে প্রণাম করে বললেন, ঠাকুর তেষ্টা পেয়েছে,
এক ঘটি জল পেতে পারি কি? ব্রাহ্মণ তাড়াতাড়ি তাকে খাতির করে বসালেন এবং ভেতর থেকে পিতলের থালায় কয়েকটা বাতাসা আর কাঁসার ঘটিতে জল নিয়ে নিজের হাতে অতিথির সামনে রাখলেন। কান্তি জল খাওয়ার পর ব্রাহ্মণ তার পরিচয় নিলেন। কান্তি নিজের পরিচয় দিয়ে বললেন, ঠাকুর, আপনার যদি কোনো উপকারে লাগতে পারি তবে ধন্য হব। বাবা, আমার আর কি উপকার করবে তুমি? তবে সুধা নামে আমার একটি মেয়ে আছে, তার বিয়ের বয়স হয়ে এলো। তাকে একটি সৎ পাত্রে দান করতে পারলেই সংসারের দায় থেকে মুক্তি পাই। আশেপাশে ভালো ছেলে দেখি না, আর দূরে গিয়ে খোঁজ করার মতো সামর্থ্যও আমার নেই। ঘরে গোপীনাথের বিগ্রহ আছে, তাকে ফেলে কোথাও যাই না। আপনি নৌকায় এসে আমার সঙ্গে দেখা করলে পাত্রের বিষয়ে আলোচনা করব। এদিকে কান্তির পাঠানো লোকেরা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে সুধার কথা যাকে জিজ্ঞেস করল, সবাই এক বাক্যে বলল যে এমন লক্ষ্মী মেয়ে আর হয় না। পরদিন নবীন বোটে এলে কান্তি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং জানালেন যে তিনিই ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে চান। ব্রাহ্মণ এই অভাবনীয় সৌভাগ্যে এতটাই অভিভূত হলেন যে কিছুক্ষণ কথাই বলতে পারলেন না। ভাবলেন কোথাও একটা ভুল হচ্ছে। বললেন, আমার মেয়েকে তুমি বিয়ে করবে বাবা? আপনার যদি মত থাকে তবে আমি তৈরি। সুধাকে? সুধা? হ্যাঁ, তা দেখাশোনা? সে একেবারে শুভ দৃষ্টির সময়ই হবে। সুধা খুবই শান্ত মেয়ে, রান্না বান্না আর ঘর কন্যার কাজে ওর তুলনা নেই। তুমি যেমন না দেখেই তাকে বিয়ে করতে রাজি হয়েছ, তেমনই আশীর্বাদ করি। আমার সুধা পতিব্রতা সতীলক্ষ্মী হয়ে চিরকাল তোমার ভালো করুক। কখনো এক মুহূর্তের জন্য যেন তোমার আক্ষেপের কারণ না ঘটে। কান্তি আর দেরি করতে চাইলেন না। মাঘ মাসে বিয়ে ঠিক হয়ে গেল। পাড়ার মজুমদারদের পুরনো কোঠা বাড়িতে বিয়ের জায়গা ঠিক হয়েছে। বর হাতিতে চড়ে মশাল জ্বালিয়ে আর বাজনা বাজিয়ে ঠিক সময়ে এসে হাজির হলেন। শুভদৃষ্টির সময় বর কনের মুখের দিকে তাকালেন। মাথা নিচু করে থাকা, টোপর পরা আর চন্দন মাখা সুধাকে যেন ভালো করে দেখতেই পেলেন না। উত্তাল হৃদয়ের আনন্দে চোখে যেন ধাঁধা লেগে গেল। বাসর ঘরে পাড়ার সরকারি ঠান্দিদি যখন বরকে দিয়ে জোর করে মেয়ের ঘোমটা খুঁড়িয়ে দিলেন, তখন কান্তি হঠাৎ চমকে উঠলেন। হে কি, এ তো সেই মেয়ে নয়! হঠাৎ বুকের ভেতর থেকে একটা কালো বজ্র উঠে যেন তার মস্তিষ্কে আঘাত করল। মুহূর্তে বাসর ঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হয়ে গেল এবং সেই অন্ধকারের বন্যায় নববধূর মুখখানি কেউ যেন কালিমায় ঢেকে দিল। কান্তিবাবু দ্বিতীয়বার বিয়ে করবেন না বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞা কি এমন একটা অদ্ভুত পরিহাসে ভাগ্য তুড়ি মেরে ভেঙে দিল? কত ভালো ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কত আত্মীয় বন্ধু বান্ধবের বিনয়ী অনুরোধ অবহেলা করেছেন। উঁচু বংশের আকর্ষণ, অর্থের লোভ, রূপের মোহ সব কাটিয়ে শেষে কোন এক অচেনা পাড়া গায়ে বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্বনা! লোকের কাছে মুখ দেখাবেন কি করে? শ্বশুরের ওপর প্রথমটায় রাগ হলো। প্রতারক এক মেয়ে দেখিয়ে আর এক মেয়ের সঙ্গে আমার বিয়ে দিল। কিন্তু ভেবে দেখলেন নবীন তো বিয়ের আগে তাকে মেয়ে দেখাতে চাননি এমন নয়, তিনি নিজেই দেখতে রাজি হননি। নিজের বুদ্ধির দোষে যে এত বড় ঠকা ঠকেছেন, সেই লজ্জার কথাটা কারো কাছে প্রকাশ না করাই ভালো বলে তিনি মনে করলেন।
ওষুধের মতো গিলে নিলেন ঠিকই, কিন্তু মুখের স্বাদটা বিগড়ে গেল। বাসর ঘরে ঠাট্টা তামাশা কোনো কিছুই তার ভালো লাগলো না। নিজের এবং সবার উপরে রাগে তার গা জ্বলতে লাগলো। এমন সময় হঠাৎ তার পাশে নববধূ অস্পষ্ট ভয়ে চমকে উঠলেন। হঠাৎ তার কোলের কাছ দিয়ে একটা খরগোশের ছানা ছুটে গেল। পরক্ষণেই সেদিনকার সেই মেয়েটি খরগোশটির পিছু পিছু এসে সেটিকে ধরে গালের কাছে নিয়ে পরম স্নেহে আদর করতে লাগলো। এই দেখছ সেই পাগলিটা আবার এসেছে। এই তা পাগলি কোথা থেকে এসেছে? এখানে ঢুকতে দিয়েছে কে? বলে সবাই তাকে চলে যেতে ইশারা করলো। সে সেদিকে পাত্তাই দিল না, বরং ঠিক বর কনের সামনে বসে শিশুর মতো কৌতূহল নিয়ে কি হচ্ছে তা দেখতে লাগলো। বাড়ির কোনো এক দাসী যখন তার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন কান্তি ব্যস্ত হয়ে বললেন, আরে কি হচ্ছে কি? থাক না বসে, একটু বসুক নাও। মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে উত্তর না দিয়ে দুলতে লাগলো। সারা ঘরের মহিলারা হেসে উঠলেন। কান্তি আবার জিজ্ঞেস করলেন, তোমার হাঁস দুটো কত বড় হলো? মেয়েটি কোনো সংকোচ ছাড়াই চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। হতবুদ্ধি কান্তি সাহস করে আবার জিজ্ঞেস করলেন, তোমার সেই ঘুঘুটা সেরেছে তো? তাতেও কোনো ফল হলো না। মেয়েরা এমনভাবে হাসতে লাগলো যেন বর খুব ঠকে গেছেন। শেষ প্রশ্ন করে জানতে পারলেন মেয়েটি কালা এবং বোবা, পাড়ার যত পশু পাখির সে প্রিয় সাথী। সেদিন সুধার ডাক শুনে যে সে ঘর ছেড়ে উঠে গিয়েছিল, সেটা তার স্রেফ অনুমান ছিল, আসলে অন্য কারণ ছিল। কান্তি তখন মনে মনে চমকে উঠলেন। যা থেকে বঞ্চিত হয়ে পৃথিবীতে তার কোনো সুখ ছিল না, ভাগ্যের জোরে তা থেকে বেঁচে গিয়ে নিজেকে ধন্য মনে করলেন তিনি। ভাবলেন, যদি এই মেয়েটির বাবার কাছে যেতাম আর সেই ব্যক্তি আমার অনুরোধে মেয়েটিকে কোনো মতে আমার হাতে সঁপে দিয়ে রেহাই পাওয়ার চেষ্টা করতেন, তবে কি ভয়াবহ ব্যাপার হতো। যতক্ষণ ধরাছোঁয়ার বাইরে এই মেয়েটির মোহ তার মনকে তোলপাড় করছিল, ততক্ষণ নিজের নববধূর ব্যাপারে তিনি একেবারেই অন্ধ হয়ে গিয়েছিলেন। কাছেই কোথাও কোনো সান্ত্বনার উপায় আছে কিনা তা খুঁজে দেখার ইচ্ছাও তার ছিল না। যেই শুনলেন মেয়েটি বোবা আর কালা, অমনি সারা পৃথিবীর ওপর থেকে যেন একটা কালো পর্দা ছিঁড়ে গেল। দূরের আশা দূরে সরে গেল, আর হাতের কাছের জিনিসগুলো স্পষ্ট হয়ে উঠল। গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে কান্তি কোনো এক সুযোগে লজ্জায় মাখা নিচু করা কোণের মুখের দিকে তাকালেন। এতক্ষণে আসলে সত্যিকারের শুভ দৃষ্টি হলো। চোখের আড়ালে থাকা মনের দৃষ্টির ওপর থেকে সব বাধা সরে গেল। তার হৃদয় আর বাসর ঘরের প্রদীপ থেকে সমস্ত আলো বিচ্ছুরিত হয়ে একটিমাত্র কোমল ও সুন্দর মুখের ওপর গিয়ে পড়ল। কান্তি দেখলেন এক স্নিগ্ধ শ্রী আর শান্ত লাবণ্যে মুখখানি মাখামাখি হয়ে আছে। তিনি বুঝলেন, নবীনের দেওয়া আশীর্বাদ শেষ পর্যন্ত সার্থক হবে। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পেশাল এপিসোড শুভ দৃষ্টি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যারা নতুন এসেছেন তাদের জন্য বলে রাখি, আমাদের চ্যানেলে প্রতি মাসেই বিভিন্ন রকমের ক্লাসিক্স গল্প আসতেই থাকে। তাই যদি আপনি ক্লাসিক্স গল্প পছন্দ করেন বা বিভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন, অফকোর্স সাবস্ক্রাইব টু মন্ডলে আড্ডাখানা। চেক আউট আওয়ার other videos.